এমন কিছু করি নাই যে আমার কিছু হবে। তবে যা কিছু ঘটছে আমার লজ্জিত হওয়ার নাই তো। আমি তো অন্যায় করি নাই। আমি তো অবিচার করি নাই। আমি সেনাবাহিনীর চিফ হিসাবে এমন কিছু করি নাই সমালোচিত হবে। এখন তাদের ভাইকে নিয়ে কথা হচ্ছে, ভাইদেরকে নিয়ে কথা হচ্ছে। এখন যদি প্রমাণিত হয়, আমি নির্ঘাত বলে দিতে পারি এটা প্রমাণ হবে না। যেহেতু চেয়ারম্যান বলে দিয়েছেন, ইটস ফাইন। সুতরাং আমি মনে করি দুদকের চেয়ারম্যান এই কথা বলে ভালোই করেছেন। তিনি আরেকবার আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন যে এই চেয়ারটা সাধারণভাবে কাদের আসা উচিত। উনি আসছেন হয়তো আর কিছুদিন থাকবেন। আমরা আশা করব তারপর আর আমলা আসবেন না। প্রধানমন্ত্রীকে আমি বিশেষভাবে তার দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনি যদি মনে করেন দুদক মাথা উঁচা করবে, করবে। আপনি যদি মনে করেন মাথা উঁচা করবে না, করবে না। দেখুন ১ম কথা হচ্ছে সেনাপ্রধান নিয়ে। সেনাপ্রধান তো কেউ না কেউ হবেন। এখন যারা করা হয়েছে তিনি কি খুব একটা বেমানান? অফিসও বাতিল করা হয়েছে? না। তিনি কিন্তু মানে কর্মজীবনে ওনাকে মানানসই করা হয়েছে। মানানসই যাতে লাগে কয়েক করা বছর থেকে হয়েছে। ওনাকে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে যে ওনাকে মানানসই করা হবে। বিতর্কিত করার সুযোগ নেই। এইজন্য বিতর্ক সুযোগ নাই। তাকে করা হয়েছে এবং তিনি প্রফেশনাল। তিনি আত্মীয়। তিনি জেনারেল মোস্তাফিজ প্রাক্তন সেনাপতি মোস্তাফিজুর সাহেবের মেয়ের জামাই। কাজে এটা তো অপরাধ না তার। আত্মীয় হতেই পারে। আত্মীয় হইছে বলে কাজ পাবে না? এটা তো বলা যাবে না। বরঞ্চ বলেন যে তাকে যা করা হয়েছে সেটা ঠিক মতন হয়েছে কিনা এবং তিনি যোগ্য, দক্ষ এবং সব দিক দিয়ে ফিট তিনি এবং তিনি সিজিএস ছিলেন এবং তাকে এই পদে আনার জন্যই কিন্তু তাকে এভাবে তৈরি করা হবে। হ্যাঁ, তাকে তৈরি করা হয়েছে। যখন একজনকে তৈরি করবে তার মানে কি? তাকে একটা প্রস্তুতি দিচ্ছেন এবং তিনি এসেছেন এবারে কোনো বিতর্ক নাই। এই বিতর্ক কে করতেছে? করতেছে টক শোতে করতেছে। আপনারা করতেছেন। কেন বিতর্ক করতেছেন? এখন আপনার প্রতিষ্ঠানে আপনি একজনকে প্রধান বানাবেন। ৩ বছর আগে থেকে সেই তাকে আপনি প্রস্তুতি নিচ্ছেন যে তাকে প্রধান বানাবেন। অথচ তার থেকেও যোগ্য ব্যক্তি ছিল। তাকে কিন্তু আপনি প্রস্তুতি নিচ্ছেন না কারণ সে আপনার ফেভারে থাকবে না। এই এখানে লোকটা আপনার একটা ফেভারে থাকবে। বড় মিস্টেক হয়ে যাচ্ছে। সেনাপ্রধান কিন্তু চয়েস অফ দ্য প্রাইম মিনিস্টার। মাইন্ড ইট। জেনারেলের পরে কোন পদ, ব্রিগেডিয়ার পদের পর যতগুলো প্রমোশন আছে সব কিন্তু চয়েস অফ দ্য প্রাইম মিনিস্টার। এটা তো গভর্নমেন্ট। হ্যাঁ। এডিশনাল সেইখানেই ইঙ্গিত করা হচ্ছে যে প্রাইম মিনিস্টারই অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। ওনাকেই সেনাপ্রধান বানাবেন। এডিশনাল সেক্রেটারির পর সব পদ কিন্তু চয়েস অফ দ্য গভর্নমেন্ট। এগুলি বুঝতে হবে কিন্তু। আমরা কিন্তু ঢালাওভাবে বলে যাই, না, না, সেনাবাহিনী প্রধান কে হবেন না হবেন, এটা সম্পূর্ণরূপে সরকারের প্রধান যিনি থাকেন, এটা তার একটা চয়েস থাকে। এবং তিনি কাকে কিভাবে আনবেন, দেখার ব্যাপার হচ্ছে ইনি কতটুকু সুপারসিড করেছেন। কিছু করেছেন কিনা করেন নাই। তাহলে আমি আলোচনা করবো কেন? আত্মীয় হতেই পারে। আমার সন্তান কি বড় হতে পারে না? হতে পারে। আমার ৩ টা মেয়ে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আজিজ এখন যদি আহমেদও বলেন তো আগে কিছু মানে আগে কোনো কলঙ্ক ছিল না। কিন্তু পরে তো উনার মানে অনেক কিছুই বের হলো। শিক্ষক বলে কি তারা আগাতে পারবে না? বলা হবে প্রফেসর কলিমুল্লাহ সেলিম মেয়ে যদি শিক্ষক হয়, আরে বাবারে! তার ছেলে শিক্ষক হলো কেন? এগুলি সব আলতু-ফালতু কথা বাংলাদেশ কেন আসছে জানেন? বাংলাদেশটা হচ্ছে কি এখন অনেকগুলো বাচালের সংজ্ঞায় পড়ে গেছে। সেনাবাহিনীর চিফ কি হবেন এটা কোনো ব্যর্থ ঘটে নাই তো। তাকে তৈরি হতেই পারে তাকে। তাকে বিভিন্ন পদে রাখা হয়েছে, দেওয়া হয়েছে, একটা প্রস্তুতি হতেই পারে। ভালো তো। তাকে এখানে আনা হবে। এই জন্য অনেককে সরায় দেওয়া হয়েছে, বিভিন্ন পোস্ট নিয়ে যাওয়া হয়েছে। এটা হয়। এটা সব আমলে হইছে। আপনি কি মনে করেন যে এরশাদ সাহেব চিফ অফ স্টাফ হইছে? এটা ব্যর্থ ঘটে নাই? ওখানে কিন্তু ছিল। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হয়। এগুলো আমাদের দেখার ব্যাপার আছে কিন্তু। সবসময় যে একদম ওইটাই হবে ক্যাবিনেট সেক্রেটারি কি হবে? এটা কি চয়েস অফ দ্য প্রাইম মিনিস্টার? এটা কি বলতে হবে সিনিয়রিটি ব্যক্তি? এখানে সিনিয়রিটির ব্যাপার না তো। প্রধানমন্ত্রী যাকে মনে করবেন এই যোগ্য তিনি হবেন কিন্তু। শীর্ষ পদগুলি কখনো কিন্তু সবসময় রাজনীতি সরকার প্রধান যেটা ভালো তারা সরকার যেটা মনে করে সেটাই হবে। এখানে আলোচনার কোনো সুযোগ নাই কিন্তু। আপনি দেখবেন যাকে করা হয়েছে তার ট্র্যাক রেকর্ডটা কি খারাপ? তিনি কি বিতর্কিত? প্রফেশনাল লাইফে কি তিনি বিধ্বস্ত? যদি হয় সেক্ষেত্রে আলোচনা হতে পারে। শুধুমাত্র আত্মীয়তার কারণে হতে পারবে না, এটা কোনো যুক্তি হলো নাকি? তাহলে পৃথিবীতে অনেক দিন আগাইতে পারবেন না। এখন মারুফ ক্যাপ্টেন মারুফের ছেলে যদি ক্যাপ্টেন হতে যায়, না, না, তার ছেলে ক্যাপ্টেন ছিল, উনি ব্রিগেডে কেন হবেন? এটা বলা যাবে না। এখন আমাদের অ্যাঙ্কর হাসিনা আক্তারের ছেলে যদি অ্যাঙ্কর ভবিষ্যতে করে, না, হতে পারবে না। কারণ তাকে তৈরি করা হয়েছে। এটা তো না। প্রশ্ন হলো আপনি দেখবেন যাকে করা হয়েছে তার সম্পর্কে বিতর্ক ছিল কিনা? নাই। জেনারেল ওয়াকার কিন্তু অনেকটা সচেতন দিয়েছে এবং তিনি স্থির ছিলেন, চুপচাপ থাকতেন এবং তাকে এখানে যখন সিদ্ধান্ত হয় ওখানেও বলা হলো একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনা কে? এই পদে কে বসবেন? সম্পূর্ণ প্রধানমন্ত্রী। যেমন ধরেন বিমান বাহিনীর প্রধান হয়েছিলেন সেনানিবাস মেয়ের জামাই। এটা কি এটা বলবেন না হওয়া উচিত না? তার আত্মীয়? এগুলি বলা যাবে না কিন্তু। এগুলি বাংলাদেশে কেন হচ্ছে জানেন?
আমরা সবকিছুতে খুঁত খুঁজি কিন্তু। এটা না খুঁজে বলেন, যখন যাকে যেখানে নেওয়া হয়, ওই পদগুলো সম্পর্কে দেখবেন যে বিতর্কিত কিনা। যেমন ধরেন যে আজিজের কথা বলেন। আজিজ যখন আসলো, ট্র্যাক রেকর্ডটা দেখেন। এখন এর আগে যিনি ছিলেন, বর্তমানে যিনি আছেন, ট্র্যাক রেকর্ডটা দেখেন না। কয়জন সেনাবাহিনী প্রধান বিতর্কিত হয়েছিল? বেলাল কি হয়েছিল? এরশাদ সাহেবের পরে যারা জেল লাতিফ হয়েছিল, মুস্তাফিজ হয়েছিল, অনেকে তো আসছে। হয় নাই তো? করিম ভূঁইয়া হয়েছিল? হয় নাই। ২-১ জনের ক্ষেত্রে ব্যর্থ করতেও পারে। সে যেমন মঈন। মঈনকে তো বিএনপি কতজন ডিঙিয়েছে? ক্যাপ্টেন মারুফ বলতে পারবে। ওইখানে কিন্তু স্বজনপ্রীতি হইছে। স্বজনপ্রীতি মানে কি আত্মীয় মানে কি? স্বজনপ্রীতি তো আত্মীয় বাইরেও হইতে পারে। কাজেই আমরা স্বজনপ্রীতি বলতে যে সংজ্ঞাটা দেই, এটা কিন্তু ঠিক না। এটা ভুল সংজ্ঞা কিন্তু। এইটা আমরা বলি, জোর করে বলি কিন্তু। আত্মীয়তার বলয়েতে সংজ্ঞা দিয়ে যদি আমরা কাউকে আটকায় দিতে চাই, এটা অবিচার হবে কিন্তু। জি। অনেক ক্যাপ্টেন মেজর আছে, যাদের পিতা-মাতা জেনারেল ছিলেন, আর্মি চাকরি করতেন। তারা কি প্রমোশন পাবে না? অনেক অফিসার আছে, যাদের সচিব আছেন, যাদের ভাইয়েরা বা আত্মীয়রা নিচের পদে আছেন। তারা প্রমোশন পাবে না? এইটা তো ধরনের কথা হলো না। এইগুলি বিতর্ক না করে বরঞ্চ করেন, যিনি এসেছেন, জাতি তার কাছে কি আশা করে? সামনে চ্যালেঞ্জ আছে কিন্তু। এই গভর্নমেন্ট যে সময়টা নিয়েছে, এই সেনাবাহিনী পুরো ৩ বছর থাকবেন। হতে পারে আরেক এক্সটেনশন পেতে পারেন, নাও পেতে পারেন। এলপিএফ থাকবেন। কাজেই ওইদিকে তাকান। ওই চ্যালেঞ্জ গুলোর সাথে তিনি কতটুকু সামঞ্জস্য বিধান করবেন। তিনি কতটুকু সংবিধানকে সমুন্নত রাখবেন। তিনি কতটুকু ডিফেন্স ফোর্সকে আলোকিত করতে পারবেন। সেটি দেখার বিষয়। সুতরাং আমি মনে করি জি। এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিতর্কের সুযোগ নাই। ধন্যবাদ। জেনারেল আজিজ একটা পদে ছিলেন। গুরুত্বপূর্ণ পদ। এবং সেই পদের একটা ভার ছিল। যখন তাকে পাসপোর্টটি করা হয়, বলা হচ্ছে তিনি প্রফেসর করেছেন। করতে পারে বাংলাদেশের মতো জায়গায় কিন্তু প্রফেসর সোজা। অত্যন্ত সোজা। কারণ প্রফেসর কলিমুল্লাহ যদি মনে করে কোন একটা ব্যাপারে একটা হাত দিবেন, দিতে পারেন। কারণ তার যে পজিশন, ভাবমূর্তি আছে, তিনি কিন্তু সহযোগিতা করতে পারেন। এখন বুঝে করেন না করেন করতে পারেন কিন্তু। আজিজ যেহেতু তার ২ ভাই, এটা ধরে নিতে হবে যে কাজটা সহজ হয়নি। এই কাজের পিছনে একটা প্রভাব ছিল। এখন প্রভাবটা কি আজিজ সরাসরি করেছে? না অন্যের মাধ্যমে করেছে বোঝা মুশকিল। এখন দুদকের চেয়ারম্যান জনাব মইনুদ্দিন যে কথা বলেছেন, আমি দেখলাম তিনি বলেছেন এখানে জেনারেল আজিজের করার উনি অতি সরল সোজাভাবে কথা বলেছেন। দুদকের চেয়ারম্যান হিসাবে অনেক সময় কিন্তু কথাবার্তা কিন্তু আরেকটু সস্তা। কারণ ইতিমধ্যেই দুদক কিন্তু এই পাসপোর্ট কিভাবে হলো সেই ব্যাপারে তিনিও বলেছেন, তদন্ত করতে বলেছেন, পাসপোর্ট অফিসকে বলেছেন, যারা দিয়েছে নির্বাচন কমিশনকে তারা বলেছেন এই আইডি কার্ডের ব্যাপারে দেখেন কি হয়েছে। যদি দেখা যায় এই পাসপোর্টটা স্বাভাবিক প্রক্রিয়া হয়নি, এটা অস্বাভাবিক হয়েছিল। প্রশ্ন আসবে এই অস্বাভাবিকতা কিভাবে হলো? এটা কি অর্থের বিনিময় হয়েছে? নাকি এটার পিছনে শক্তি ছিল? তখনই শুরু হবে কিন্তু। এটা কিন্তু একটা এই মুহূর্তে বলা যাবে না যে জেনারেল আজিজের সম্পর্ক আছে কি নাই। একটা জিনিস তদন্ত করার আগেই যদি মন্তব্য করে দেন, তদন্ত এখানেই শেষ। আমি মনে করি দুদকের চেয়ারম্যান বা দুদককে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের সেনসিটিভ ইস্যুতে একটু সতর্ক হওয়া প্রয়োজন। কারণ তাদের একটি বক্তব্য একটি মহাসত্যকে চাপা দিতে পারে। একটি বক্তব্য একটি মহা অসত্যকে প্রকাশ করে দিতে পারে। আমি আশা করি দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন সিভিল সার্ভেন্ট, ভালো একজন কর্মকর্তা। ছাত্র জীবন ছিলেন, আমাদের তখন ছাত্র ছিলেন এপিসোডে। সেই ক্ষেত্রে তার সাথে ব্যক্তিগত পরিচয় আছে। আমি মনে করি তিনি যে অ্যাঙ্গেলের কথাটা বলেছেন, এখন কোন অ্যাঙ্গেল নেই। অ্যাঙ্গেল একটাই, দুদক দেখতেছে সম্পৃক্ত আছে কি নাই। শেষ। আমি যদি বলে দেই সম্পৃক্ত নাই, দুদকের কোন অফিসার নাই, এর উপর হাত দিবে। এইভাবেই কিন্তু বড়, বড় ঘটনাগুলো ধামাচাপা পড়ে যেতে পারে। আমি আবারও বলছি, দুদকের চেয়ারম্যান হিসাবে তার একটু সচেতন হওয়া উচিত ছিল। এই মুহূর্তে কথা বলব কি বলব না। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে দেন, এটার সাথে তাদের কোন সম্পর্ক নাই। পুলিশের তদন্ত যা হওয়ার তাই হবে। আইজি বলে দেন, যা হওয়ার তাই হবে। আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলি অহরহ হচ্ছে। হচ্ছে বলেই তো আমরা ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? কারণ জেনারেল আজিজের সম্পর্কে যে কথাগুলো আশরাফ আলী বলেছেন, আমি এমন কিছু করি নাই যে আমার কিছু হবে। তবে যা কিছু ঘটছে আমার লজ্জিত হওয়ার নাই। আমি তো অন্যায় করি নাই। আমি তো অবিচার করি নাই। আমি সেনাবাহিনীর চিফ হিসাবে এমন কিছু করি নাই সমালোচিত হবে।
এখন তাদের ভাইকে নিয়ে কথা হচ্ছে, ভাইদেরকে নিয়ে কথা হচ্ছে। এখন যদি প্রমাণিত হয়, আমি নির্ঘাত বলে দিতে পারি, এটা প্রমাণ হবে না। যেহেতু চেয়ারম্যান বলে দিয়েছেন, ইটস ফাইন। সেই ক্ষেত্রে হ্যাঁ। শুধু এটুকুই বলবো, আবারও বলবো, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছেন সংস্থার চিফ বা সংস্থা, আপনারা যে যেখানে থাকেন, রাষ্ট্রীয় চেয়ারটা পাবলিক চেয়ার কিন্তু। পাবলিকের সেন্টিমেন্ট, পাবলিকের আবেগ বুঝতে হবে কিন্তু আপনার। কারো খুশি করার প্রয়োজন নাই। আপনার চেয়ারটা এত বড়, দুদকের চেয়ারম্যান যদি মনে করে মাথা উঁচু করে দাঁড়াবে, দন্তহীন বাঘ না, যেটা আগের জন বলেছেন। তিনি পারেন। তিনি ইচ্ছা করে বাংলাদেশ চাপায় দিতে পারেন। যে দুর্নীতি কাহাকে বলে আমি দেখাই দেব। পারেন তো। এখন যদি না দেখান, তার ব্যাপার কিন্তু। আবার কথা আছে, ইচ্ছা করলে পারবেন না। কারণ কাঠামো এরকম করে রাখা হয়েছে যে প্রতিনিয়ত তাকে নির্ভরশীল হতে হয়। ওই যে একটা কমিশন আছে, তাকে কথা দিতে হয় কিন্তু। কমিশনে কারা আছে? দুদকের চেয়ারম্যান কে হয়? এই চেয়ারম্যান কেন আমলা হবে? কমিশনে কেন আমলারা আসবে? আমলারাও সচিবালয়ে থাকবে, বিভিন্ন পদে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত পদে যারা আসেন, স্বভাবত কারণেই একজন আমলা আরেকজন আমলা বিচার করবেন না। দুদকের যে সমস্ত পদগুলো আছে, এডিশনাল ডিজির পদগুলো, যেখানে সিভিল সার্ভেন্ট আসতেছে কিন্তু। এখন সিভিল সার্ভেন্ট আইসা এডিশনাল সেক্রেটারি পদ, তিনি সচিবকে কাজ করতে পারবেন না। আপনি গোড়ায় হাত দেন। দুদককে পুনর্গঠন করতে হলে সবচেয়ে বড় দুদকের নিজস্ব কাঠামো থাকতে হবে। নিজস্ব রিক্রুটমেন্ট থাকতে হবে এখানে। এবং এই রিক্রুটমেন্ট চেয়ারম্যান রিক্রুটমেন্ট থাকতে হবে এখানে। অথবা দেশের বিখ্যাত কোনো ব্যক্তি, যার স্বনামধন্য ব্যক্তি, যার ইমেজ আছে, সে এখানে বসবে। কোনো আমলা সচিব এখানে বসবে। আমলা সচিব মানে কি? জীবনে কোনো না কোনো সময় তিনি অনৈতিক কাজ করতেন, ইচ্ছা অনিচ্ছা করতেন। কাজে একবার যদি করেন, দ্বিতীয়বার করার ব্যাপার না তো। এই যে কম্প্রোমাইজিং পার্সোনালিটি, এখানে বসবে না কিন্তু। মেম্বার হবে না, ডিজি হবে না। সুতরাং আমি মনে করি দুদকের চেয়ারম্যান এই কথা বলে ভালোই করেছেন। তিনি আরেকবার আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন যে এই চেয়ারটা সাধারণভাবে কাদের আসা উচিত। উনি আসছেন হয়তো আর কিছুদিন থাকবেন। আমরা আশা করব তারপর আর আমলা আসবেন না। প্রধানমন্ত্রীকে আমি বিশেষভাবে তার দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনি যদি মনে করেন দুদক মাথা উঁচা করবে, করবে। আপনি যদি মনে করেন মাথা উঁচা করবে না, করবে না। নির্ভর করতেছে সম্পূর্ণরূপে সরকার প্রধানের উপরে। কারণ আমাদের দেশে যাই কিছু ঘটে, সবকিছু কিন্তু একজাত নির্বাচিত হয় সরকার প্রধান। যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়, ওই ক্ষেত্রে হয়, বাতিল হলে ওই ক্ষেত্রে হয়। কাজে সমস্ত দায়-দায়িত্ব একজন নিতে হবে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ রাষ্ট্র চলছে ঠিক তার নির্দেশে। তিনি হচ্ছেন সূর্য, যে সান। তারে ঘিরে কিন্তু গ্রহ নক্ষত্র ঘুরতেছে, উপগ্রহ ঘুরতেছে। এবং এইটা কিন্তু এমন একটা সমস্যা হয়ে গেছে এখন, যে এখন এই গ্রহ নক্ষত্রগুলো নিজস্ব অস্তিত্ব হারাইছে এবং তাদের ভিতরে কোনো আলোও নাই। রাষ্ট্র পুরা কাঠামোটা হয়ে গেছে একক কেন্দ্রিক। এই ক্ষেত্রে আবারও বলছি, বেনজিরের যেমন বিচার শুরু করবে, দুদক চেষ্টা করতেছে, করবে। জেল আজিজের ক্ষেত্রে কিন্তু শুরুতেই কিন্তু তাকে ইনডেমনিফাই করে দেওয়া হয়েছে। এটা না করলেও পারতেন। সম্ভবত জেল আজিজও বিব্রত বোধ করতেছেন। কারণ তিনি হয়তো এতটা চান নাই যে শুরুতেই আমাকে এরকম করেন। কারণ তিনিও চাচ্ছেন প্রক্রিয়ার ভিতর দিকে আমি বেরিয়ে আসতে চাই। আমি প্রমাণ করতে চাই যতটা গুজব ছড়িয়েছে বা যে অপবাদ আছে, আমি ততটা অপবাদের আমি করি নাই। এবং তিনিও চাচ্ছেন এখন স্বচ্ছতা প্রমাণ করার জন্য, যতটুকু সম্ভব। ধন্যবাদ।